মুর্শিদাবাদের হিংসার ঘটনায় পুলিশ একেবারে নিষ্ক্রিয় ছিল। বারবার পুলিশকে ডাকা হলেও, ফোন করা হলেও পুলিশের তরফ থেকে কোনো রকম সাড়া পাননি সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষগুলো। এ কথা আমি বলছি না, কোনো সাধারণ মানুষ বলছে না। আদালতে তৈরি করা যে অনুসন্ধান যে কমিটি, তারই রিপোর্ট সামনে এসেছে এবং সেখানে পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো উদ্বেগজনক তথ্য। সেই সঙ্গে বলা হয়েছে স্থানীয় কাউন্সিলর মেহবুব আলম তিনি দাঁড়িয়ে থেকে এই দুষ্কৃতী হামলায় ইন্ধন জুগিয়েছিলেন। ফলে আরও একটা বিষয় সামনে আসছে যে শামশেরগঞ্জের এবং যে লাগোয়া এলাকা, সেখানকার লোকেরা, সেখানকার দুষ্কৃতীরা এসে এই হামলা চালিয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে খাড়া করা তত্ত্ব, বহিরাগতরা এসে হামলা চালিয়েছিল, তাও নস্যাৎ হয়ে যাচ্ছে এই উদ্বেগজনক রিপোর্ট সামনে আসার পর। মুর্শিদাবাদের হিংসা নিয়ে 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, সেই কমিটির রিপোর্টেই একের পর এক বিস্ফোরক তথ্য। স্থায়ী তৃণমূল নেতার নেতৃত্বেই মুর্শিদাবাদে হিংসা, এমনই উদ্বেগজনক তথ্য রয়েছে রিপোর্টে। সূত্রের খবর, সেখানে বলা হয়েছে তৃণমূল কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে হামলা হয়। 11 এপ্রিল কাউন্সিলরের সঙ্গেই আসে দুষ্কৃতীরা। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়। গ্রামবাসীরা স্পষ্টত জানিয়েছেন যে কোনো বহিরাগত নয়, দুষ্কৃতীরা এসেছিল পাশের অঞ্চল থেকেই, পাশের জায়গাগুলো থেকে তারা উপস্থিত হয়েছিল এই শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের মতন যে গ্রামগুলোতে সন্ত্রাস চালানো হয়েছিল সেই এলাকাগুলোতে। সূত্রের খবর, রিপোর্টে আরো বলা হয়েছে সব দেখেও চলে যান তৃণমূলের বিধায়ক। এরপর 12 এপ্রিল ফের গুন্ডামি করে দুষ্কৃতীরা। বেছে বেছে হিন্দু বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরানো হয়। পেশ করা হয়েছে, সেই রিপোর্টে এও জানানো হয়েছে যে বাড়ির বেশ কিছু বাড়ির জলের কানেকশন কেটে দেওয়া হয়েছিল, যাতে যখন আগুন লাগানো হচ্ছে বাড়িগুলোতে, সেই সময় যাতে জল দিয়ে নেভানো পর্যন্ত না যায়। মহিলাদের পরনে যে জামা কাপড়, সেগুলোতে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এও বলা হয়েছে একাধিক বাড়িতে দেদার লুটপাট চলে। ঘোষপাড়ায় 29টি দোকানে ভাঙচুর করা হয়। একটি শপিং মলেও লুটপাট চলে। পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগ করা হয়েছে রিপোর্টে। সূত্রের খবর, বলা হয়েছে 2 দিন ধরে মুর্শিদাবাদে হিংসা চলে। পুলিশকে বারবার ফোন করেন বেতবোনাবাসী, কিন্তু ফোন পেয়েও উত্তর দেয়নি পুলিশ। যদিও মাত্র 300 মিটার দূরে ছিল থানা, স্থানীয় পুলিশ প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করা হয়েছে সে রিপোর্টে। সময় ফোন করা হয়েছিল সেটাও উল্লেখ করা হয়েছে, যে বিভিন্ন সময়গুলোতে উল্লেখ করা হয়েছিল গ্রামবাসীদের তরফ থেকে। সেই সময় পুলিশের কাছে বারবার সাহায্য চাইলেও পুলিশ আসেনি। রিপোর্টে আরো বলা হয়েছে এখনো আতঙ্কে অনেক মহিলা, বাড়িতে থাকতে চাইছেন না অনেকেই। বিএসএফ সরলে ফের হামলার আশঙ্কা। কতদিন বাঁচাবে বিএসএফ? এভাবেই নাকি গ্রামবাসীদের বারবার হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। স্থায়ী বিএসএফ ক্যাম্প, কেন্দ্র বাহিনীর দাবি জানানো হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ। রিপোর্টে একের পর এক বিস্ফোরক দাবি, যা মুর্শিদাবাদ হিংসা নিয়ে 26-এর আগে তৃণমূলের অস্বস্তি অনেক গুণ বাড়িয়ে দিল। রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আমরা যে খবরে নজর রাখছি, আপাতত হচ্ছে না বাস ধর্মঘট। যে 72 ঘন্টার বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল বেসরকারি বাস মিনিবাস সংগঠনগুলোর তরফ থেকে, তা হচ্ছে না। পুলিশ ও পরিবহন দপ্তরের সঙ্গে আজ বৈঠক হয় লালবাজারে এবং সেই বৈঠকের পরেই তারা ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছেন এবং বলা হচ্ছে 1 সেপ্টেম্বর পর্যন্ত বাস ধর্মঘট হচ্ছে না, এমনই কথা তারা জানিয়ে দিয়েছেন। আপাতত হচ্ছে না বাস ধর্মঘট, এমনটাই জানানো হচ্ছে। পুলিশ ও পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠকের পর প্রত্যাহার বাস ধর্মঘটের দাবি। বৃহস্পতিবার থেকে ধর্মঘটের ডাক দেয় 7টি বাস মিনিবাস সংগঠন। আলোচনার পর প্রত্যাহার ধর্মঘটের দাবি। 1 সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘটের প্রত্যাহারের ডাক, অর্থাৎ 1 সেপ্টেম্বর পর্যন্ত যে ধর্মঘট হচ্ছে না
সে কথা বলা হয়েছে। এই বৈঠকের পর বাস, মিনিবাস এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যারা করেছিল, এই ধর্মঘটের ডাক দিয়েছিল, তাদের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে। এই নিয়ে কি বলা হচ্ছে বাস জয়েন্ট সিন্ডিকেট অফ বাস কাউন্সিল এবং বাস মালিক সংগঠনের তরফ থেকে, শুনুন। ছিল আমাদের পুলিশে কেস এবং সংযোগ পোর্টালকে যে করে বন্ধ রাখতে হবে, বন্ধ করা হবে। তো তারা আশ্বস্ত করেছেন পুলিশে কেস কমাবেন, এবং দ্বিতীয় কথা যে সংযোগ পোর্টাল সেটা আপ টু সেপ্টেম্বর পর্যন্ত তারা নজরদারিতে রাখবে, কিন্তু চালু করবে হয়তো এর মধ্যেই। কিন্তু আমাদেরও আশ্বস্ত করেছেন এতে মালিকদের কোনো অসুবিধা হবে না। লোক আদালত চালু করা হবে, 35% যাই হোক লোক আদালত মেটানো হবে। উনি সর্বোচ্চভাবেই উনি বলেছেন, কারণ আমাদের সৌমিত্র মোহন বাবু ছিলেন, তিনি আইজি ট্রাফিক ছিল, তিনি দায়িত্ব নিয়েছেন যে এটা করবেন। তো দেখা যাক, উনি যখন বলেছেন, এবং আগামী 3-4 দিনের মধ্যে আমাদের মিনিটস আমাদের হাতে চলে আসবে। আমরা আশা করব সেই সময় মিনিটসগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। মাসে একটা করে আমাদের সাথে মিটিং করবেন, আমাদের কোথায় কি অসুবিধা হচ্ছে তারা ওনারা দেখবেন। প্লাস হচ্ছে সংযোগ পোর্টাল, যেটা আমরা বলছিলাম 1 সেপ্টেম্বর অবজারভেশনে থাকবে। 1 সেপ্টেম্বরের মধ্যে যে আমাদের যা আসছে, কি ফিডব্যাক, ইনপুট এবং আউটপুট কি আসছে, তার উপরে চিন্তা করে 1 সেপ্টেম্বরের পরে এটা কার্যকারী হবে। নাহলে নতুবা 1 সেপ্টেম্বরের পরে এটা স্টপ হয়ে যাবে। আপাতত ধর্মঘট থেকে আমরা ডেফার করছি 1 সেপ্টেম্বর পর্যন্ত। এবং নগরপাল নিজে বলেছে সারা মানে প্রত্যেক পুলিশ ডিসি ট্রাফিক, প্রত্যেক রাজ্যে, আমাদের রাজ্যের প্রত্যেক ডিসি ট্রাফিক মাসে একটা করে আমাদের সাথে মিটিং আমরা দাবি তুলেছি করবে। মাননীয় পুলিশ কমিশনার নগরপালের সঙ্গে এবং মাননীয় পরিবহন সচিবের সঙ্গে আমরা যে আলোচনা, দীর্ঘক্ষণ আলোচনা করলাম। এই প্রথম যে কলকাতা নগরপাল 2 ঘন্টা ধরে এই আলোচনার মধ্যে ছিলেন। আমরা কিছু হচ্ছে পুলিশের বিরুদ্ধে আমরা অত স্পেসিফিক আমাদের কমপ্লেন কিন্তু উঠে এসছে, কিন্তু সার্বিক যে এসছে যে গাড়ি করে যাতে নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায়, যাতে রোড অ্যাক্সিডেন্ট, পথ দুর্ঘটনা কমে যায়, সেই চেষ্টাটা আপনাদেরও করতে হবে। এটা নয় যে আপনারা আইন মানবেন না, সরকার আপনাদের পেছনে ছুটবে, প্রশাসন ছুটবে, কেস দেবে, গাড়ি ধরবে। এই পদ্ধতি কিন্তু একটা উন্নত দেশ, আমরা যত উন্নতির দিকে এগোবো, এই পদ্ধতিগুলো সঠিক নয়। সঠিকটা হচ্ছে যে নিয়ম সরকার তৈরি করছে সেই নিয়মটা আমরা সবাই মেনে চলবো, তাহলেই কিন্তু অ্যাক্সিডেন্টও কমবে এবং ফাইনও কমবে, কেসও কমবে। আর আমরা যে কেসগুলো হয়েছে সেটা পুলিশ প্রশাসন বলেছে ওটা খতিয়ে দেখবে, যেগুলো কেস টু কেস খতিয়ে দেখবে, এবং যেগুলোকে উইথড্র করা যায় সেটা অবশ্যই উইথড্র করে নেওয়া হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধর্মঘটের পর থেকে সরে এসেছেন, কারণ ধর্মঘট করে মানুষকে অবরুদ্ধ করে, মানুষের যান চলাচলকে বন্ধ করে, এটা কোনো আন্দোলনের কর্মসূচি আজকের দিনে কিন্তু হয় না, এটা চলেও না। আসুন আমরা সবাই মিলে রাজ্যটাকে সচল রাখি, সমস্যা যা আছে আলোচনার মধ্যে দিয়ে আগামী